আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রিকনসিলিয়েশন অফ কস্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কিভাবে আমরা কস্ট শিটের বের করা প্রফিট এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে বের করা প্রফিটের রিকনসিলিয়েট করব। কোনো প্রবলেমে যাওয়ার আগে আমরা একটু রিকনসিলিয়েশনস নিয়ে আলোচনা করে নিই, যে কখন বা কেন আমরা রিকনসিলিয়েশনস করে থাকি। তা সাপোজ ধরে নাও যে আমরা তো দুই ধরনের প্রফিট বের করি। একটা হচ্ছে কস্ট শিটের মাধ্যমে আমরা প্রফিট বের করি, কস্ট শিটের মাধ্যমে আমরা প্রফিট বের করি, প্রফিট জানার চেষ্টা করি। আর একটা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টসের মাধ্যমে, ফাইনাল অ্যাকাউন্টের মাধ্যমে, এফ এর মাধ্যমে, ফাইনাল অ্যাকাউন্টসের মাধ্যমে আমরা প্রফিট বের করার চেষ্টা করি। এখন কখনো কখনো দেখবে যে একই অর্গানাইজেশনে, একই ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে তার কস্ট শিটের অ্যানালিসিসের মাধ্যমে বের করা প্রফিটের সাথে ফাইনাল অ্যাকাউন্টের বের করা প্রফিটের তফাৎ হচ্ছে, এবং সেই মুহূর্তেই আমরা প্রয়োজন বোধ করি যে কেন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসের বের করা প্রফিটের সঙ্গে কস্ট অ্যাকাউন্টসের বের করা প্রফিটের তফাৎটা হলো। এই কারণ যখনই আমরা জানতে চাইব তখনই আমাদের প্রয়োজন হয়ে বসবে রিকনসিলিয়েশন। এখন রিকনসিলিয়েশন মানে কি না, আমি আবার করে বলি, তোমরা ডেফিনেটলি কস্ট শিট হয়তো শিখেছো এবং ফাইনাল অ্যাকাউন্টসও করে এসেছো, এবং সেখানে লক্ষ্য করবে এই কথাগুলো যে কস্ট শিটে বের করার সময় অনেক অ্যামাউন্ট এক্সপেন্সেস আছে যেটা কিনা আমরা দুটোর ক্ষেত্রে একই নিয়ে থাকি। যেমন কস্ট শিটের ক্ষেত্রে কোনো এক্সপেন্সেস যা নিলাম, ফিনান্সিয়াল অ্যাকাউন্টসের ক্ষেত্রে সেই এক্সপেন্সেস একইভাবে নিলাম আমরা। বা যেমন ধরো একটা এক্সাম্পল, মেটেরিয়াল কস্টিং, মেটেরিয়াল আমরা কস্টে যা নিলাম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে তাই নিলাম। কিন্তু এটা মাথায় রাখবে যে কস্ট শিটে বা কস্ট স্টেটমেন্টে যে প্রফিট বের করার সময় আমরা এমন কিছু কিছু এক্সপেন্সেস রেকর্ড করি যেটা কিনা এস্টিমেটেড বেসিস, কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে যে প্রফিট বের করার সময় যে এক্সপেন্সেসগুলো আমরা পিএল বা ট্রেডিং এ ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি নিয়ে থাকি সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল এক্সপেন্সেস থাকে। মানে কি, আমরা ধরো কোনো একটা এক্সপেন্সেস এস্টিমেটেড বেসিসে কস্ট শিটে একরকম নিলাম, আর সেই এক্সপেন্সেসটা অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে যেটা হয়েছিল সেটা নিলাম, তার ফলে প্রফিটটা আমার আলাদা হয়ে যেতে পারে। এছাড়া এমন কিছু কিছু এক্সপেন্সেস আছে যে এক্সপেন্সেসগুলো আমরা কস্ট শিটে দেখাই না, কস্ট শিট দেখায় না সেই এক্সপেন্সেসগুলোকে। সেই এক্সপেন্সেসগুলোকে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে দেখানোর ফলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে বের করা নেট প্রফিটের সঙ্গে বা ফাইনাল অ্যাকাউন্টে বের করা নেট প্রফিটের সঙ্গে কস্ট শিটের প্রফিটের কি পার্থক্য ঘটে। আবার এমন কিছু কিছু ইনকাম আছে যেটা আমরা কস্ট শিটে দেখাই না, অথচ ফাইনাল অ্যাকাউন্টে দেখাই। সেই ইনকামের ফলেও আমাদের কি হয়ে থাকে, আমাদের কস্ট শিটে বের করা প্রফিটের সঙ্গে ফাইনাল অ্যাকাউন্টে বের করা প্রফিটের সামঞ্জস্য ঘটে যায়। এছাড়াও পার্থক্য হয়ে যায় কস্টের সাথে। এছাড়া এমন কিছু কিছু কি বলবো, এমন ধরো ক্লোজিং স্টক আমরা কস্টে একরকম ভ্যালুয়েশন নিয়েছিলাম, সেটা আমরা ফাইনাল অ্যাকাউন্টে যখন করলাম সেখানে অন্য একরকম ভ্যালুয়েশন প্রসিডিউর অ্যাপ্লাই করলাম, তার ফলেও কিন্তু আমাদের রিকনসিলিয়েশন স্টেটমেন্টের দরকার হতে পারে। এখন সিম্পল এক্সাম্পল দিয়ে আমি বোঝাবো যে কিভাবে, বা রিকনসিলিয়েশন যদি আমি একটু আরো তোমাদের সামনে তুলে ধরতে পারি, যে শুধুমাত্র যে কস্ট শিটের প্রফিটের সাথে নেট প্রফিটের তুলনা পার্থক্য হওয়ার দরুন যে আমরা অ্যানালিসিস করি তা নয়। আমরা অনেক সময় করে থাকি, ধরো এক্স কোনো একটা কোম্পানি সে ওয়াই কোম্পানিকে সেল করেছে। ধরো এক্স কোম্পানি রিকনসিলিয়েশন আরেকটু ভালো করে বোঝার জন্য কেন রিকনসিলিয়েশনটা করে থাকি, ধরো এক্স কোম্পানি সেল sold goods to Y company. Suppose rupees 10,000.
মানে এক্স কোম্পানির যা ডেটার হবে, সেটা কত টাকা হবে? 10,000। তাহলে সিমিলারলি ওয়াই কোম্পানির যদি ধরি আমি, ওয়াই কোম্পানির ক্রেডিটের কত হওয়া দরকার? কারণ ওয়াই কোম্পানি যেহেতু কিনেছে, পারচেজ করেছে গুডস, তাই তো? পারচেজ ফ্রম ওয়াই, পারচেজ ফ্রম এক্স, এ কত টাকা পারচেজ করবে? 10,000। তার মানে এর ক্রেডিট, ওয়াই এর ক্রেডিটের ব্যালেন্স কত থাকবে? ক্রেডিট থাকবে 10,000। মানে আমি বলছি যে একই ট্রানজেকশনে দুজনের ব্যালেন্স আলাদা হতে পারে না, কোনো মুহূর্তে হতে পারে না, পসিবল নেই কোনোদিন। বা ওয়াই যদি কোনো রকম টাকা পেড করে দেওয়া থাকে, ওয়াই পেড টু এক্স 1,000, মানে এর তো 9,000 টাকা যদি ব্যালেন্স বের হয়, তাহলে এর ক্ষেত্রেও হি রিসিভ ফ্রম ওয়াই 1,000, তাহলে এর ক্ষেত্রে 9,000 টাকা বেরোনোর কথা। মানে আমি বলি রিকনসিলিয়েশন নেই, মানে হচ্ছে যে একই ট্রানজেকশনস রেকর্ড করতে যদি দুজনকে বলা হয়, তাহলে একজন যে পরিমাণ ব্যালেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড থাকবে, অন্যজনেরও অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড সেই ব্যালেন্সই থাকা দরকার। যদি না থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু রিকনসিলিয়েশনস করে দেখব, অপারেশনস করে দেখব যে কি কি কারণের জন্য এই পার্থক্যটা ঘটলো। সিমিলারলি আমাদের কস্ট শিটও আমি এর আগে একটু আগেই বললাম যে এমন কিছু এক্সপেন্সেস রেকর্ড করা হয় যেটা কিনা আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে রেকর্ড করা হয় না। আবার ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেসে এমন কিছু কিছু এক্সপেন্সেস রেকর্ড করা হয়ে থাকে যেটা আমরা কস্ট শিটে রেকর্ড করিনি বা করা হয় না। বা এমন ভ্যালুয়েশন প্রসিডিউর ক্লোজিং স্টকের হয়তো কস্ট শিট যখন করেছিল, কস্ট অ্যাকাউন্টের একরকম ক্লোজিং স্টক ভ্যালুড করেছিল, আবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট যখন ক্লোজিং স্টক ভ্যালুড করলো, তখন আর এক পদ্ধতিতে ভ্যালুড করলো। সেই পদ্ধতি ডিফারের জন্য প্রফিটটা ডিফার হয়ে যেতে পারে। এখন আমাদের এই চ্যাপ্টারে মেইনলি যেটা আমাদের অঙ্কে আসবে, যে কোনো দুটো প্রফিট, মানে আমি বলতে চাই লিটারালি কস্ট শিটের থেকে বের করা প্রফিটের সাথে ফাইনাল অ্যাকাউন্ট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যাকাউন্টসের বের করা প্রফিট এক হতে হবে। বাস্তব এটাই। কিন্তু যখন সেই এক থাকে না, তখন আমাদের কি করতে হবে? রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যানালিসিস করে দেখতে হবে যে কি কি কারণের জন্য আমার প্রফিটটা কমলো বা বাড়লো, এবং সেটাকে আমি অ্যাডজাস্ট করে আমি আমার প্রফিটটা সিমিলার দুটো করে দেখাবো। মানে একটা সিম্পল এক্সাম্পল যদি আমি এখানে তোমাদের সামনে তুলে ধরি, আমার মনে হয় সেটা আরো বেশি বেটার হবে। আমরা অঙ্কে চলে আসি আমরা, ঠিক আছে? ধরো কস্ট শিট, আর এটা হচ্ছে আমরা ফাইনাল অ্যাকাউন্ট, একদম বোঝার জন্য তোমাদের ফাইনাল অ্যাকাউন্ট, যেটা তোমরা বুঝতে পারো। তোমরা মেইনলি স্টুডেন্টরা করোটা কি, বইতে একটা ফরম্যাট দেয়, সেই ফরম্যাটটাকে দেখে দেখে মুখস্থ করো এবং প্র্যাকটিক্যালি প্রবলেম সলভ করার চেষ্টা করো। আমি বলছি সেই ফরম্যাট, সেই ফর্মুলা তুমি জলে ফেলে দাও। আমি আজকে যা বলছি সেটা তুমি দেখো কিভাবে, কত সহজভাবে আমরা এই রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে পারবো। ওই তথাকথিত যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা দেখবে না আজকে এই ক্লাসের পর সেই ফরম্যাটটা তোমরা দেখবে না, শুধুমাত্র যেটা করা আছে সেইটা, সেই কনসেপ্টটা মাথায় রাখবে। তোমাদেরকে আমি বারবার করে বলছি, কনসেপ্টের উপর এম করো, কনসেপ্টটা বোঝো। কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তোমার এটা কিন্তু এমনিতেই অঙ্ক সলভ হয়ে যাবে। যে কোনো প্রবলেমের ক্ষেত্রে তোমরা কনসেপ্টের উপর গুরুত্ব দেয়, কি কারণে হচ্ছে, কারণটা উদ্ঘাটন করো, তাহলে কিন্তু তোমার প্র্যাকটিক্যালি প্রবলেম সলভ করতে কোনো অসুবিধা হবে না। আশা করি আজকের এই ক্লাসে এই প্র্যাকটিক্যাল প্রবলেমটা সলভ করার পর তোমাদের আর কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। চলো আমি একটু প্রবলেমে আসি। যে ধরো নেট প্রফিট দেয়া আছে, ধরো এর ক্ষেত্রে 1 লাখ টাকা আর এর ক্ষেত্রে 1,60,000 টাকা। সবই কিন্তু রুপিজে আছে, রুপিজের কথা নিয়ে আমি আলোচনা করছি, শুধু রুপিজে আছে, এবং আমি এটা ভাগই করে দিই, সব থেকে ভালো হবে না, ভাগ করে নিন থাক। তাহলে নেট প্রফিট দেখাচ্ছে, কস্ট শিটে কত দেখাচ্ছে স্যার? 1 লাখ টাকা দেখাচ্ছে। ফাইনাল অ্যাকাউন্টে কত দেখাচ্ছে
তাহলে 1,07,000 টাকা। ফাইনাল অ্যাকাউন্ট মানে ট্রেডিং অ্যাকাউন্ট করার পর সেটাকে যেটা কনভার্ট করা হয় নেট প্রফিটে, মানে পিএলটা বের করার পর সেখানে দেখা যাচ্ছে 1,07,000 টাকা। স্যার দুটো তো এক নয়, লিটারালি কি বললাম, দুটো এক হওয়ারই কথা, কিন্তু এখানে ক্ষেত্রে কি দুটো এক না, দুটো এক নয়। কি কারণের জন্য এটা এক হয় নয় সেটা আমরা দেখব, যে কি কারণের জন্য দুটো এক নয়, এবং তখনই আমরা রিকনসিডার করার চেষ্টা করব। আমি আবারও বলছি, কস্ট শিটে সব ধরনের এক্সপেন্সেসই বা ইনকামই যে এক আলাদা হবে সেটার কোনো কথা নেই। এখানে এক হতেও পারে, আলাদাও হতে পারে, কিন্তু যেটা এক সেটা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না, যেটা আলাদা সেটাকে নিয়ে প্রশ্ন তুলব। এখন আমি যেহেতু কস্টের ক্লাস, এটা কস্ট সিএমের ক্লাস, সেটা আমি কস্ট শিটটা নিয়েই ধরবো। আমরা এটা নিয়ে ধরতে পারি। ভাবো আমি যদি এইটা বেস করে চলার চেষ্টা করি, মানে কস্ট শিটকে নিয়ে চলার চেষ্টা করি, তার মানে আমার কস্ট শিটের প্রফিটটা আমায় নিয়ে আসতে হবে কোথায়, 1,07,000 প্রুভ করতে হবে, আমাকে প্রুভ করতে হবে যে এই 1,00,000 টাকাটা আমার 1,07,000 হবে, সেটা প্রুভ করতে হবে। যদি আমরা কস্ট ধরে চলি, কস্ট শিট ধরে চলি, স্যার তাহলে কি ফাইনাল অ্যাকাউন্ট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রফিট ধরে কি করা যায় না? হ্যাঁ করা যায়, ওটাও ধরে করা যায়। যদি আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের স্টেটমেন্ট ধরে চলি, তাহলে আমরা কস্ট শিটে প্রুভ করতে হবে যে প্রফিটটা না 1,07,000 নয় 1,10,000 হবে। এটা কেন হলো ব্যাপারটা, এবং দুটো প্রফিট যে এক হবে সেই কারণটা খুঁজবো আমরা রিকনসিলিয়েশনের মাধ্যমে। কি কারণে হলো আমরা তাহলে মনে রাখতে হবে যে, দেখে নাও ভালো করে, আমরা যখন কস্ট শিট ধরে চলবো তখন আমার টার্গেট থাকবে কোথায়, তখন আমার টার্গেট থাকবে, এটা আমার টার্গেট, এটা আমার টার্গেট, এটা আমার টার্গেট। সাপোজ কস্ট শিট ধরেই চলি, তাহলে আমার 1,00,000 টাকার প্রফিটটাকে টার্গেট করতে হবে কোথায়, 1,07,000-এ। বা আমরা যখন এদিক থেকে দেখি, তো এইটা থেকে ফাইনাল অ্যাকাউন্টে কস্ট শিটের জায়গায় যাবো, তাহলে ফাইনাল অ্যাকাউন্টকে আমাকে টার্গেট করতে হবে কোথায়, তখন টার্গেট যাবে এটা আমার কস্ট শিটের প্রফিটটা টার্গেট হবে নেট প্রফিটটা। ফাইনাল অ্যাকাউন্টের প্রফিট থেকে যদি কস্ট শিটের প্রফিট যায়, তাহলে কত করতে হবে আমাকে, 1,07,000। কেন আমাকে সিলেক্ট করতে হবে? আমাকে সবথেকে সহজ উপায় যদি বলি আমি, যে আমি ভাবো পরীক্ষায় তোমার দুটোই দেওয়া থাকতে পারে, যদি তুমি এইটা ধরে করো তোমার অ্যান্সার হবে এইটা, যদি তুমি এইটা ধরে করো তোমার অ্যান্সার হবে এইটা, দুটোই তোমার অ্যান্সার হতে পারে। বা এটা তোমার একটা প্রফিট দিয়ে দিল, তোমার একটা প্রফিট বের করতে বলল যে কস্ট প্রফিটটা কত আছে, বা এই প্রফিটটা দিলে তোমার বলে দিল যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রফিটটা কত হতে পারে। বা কখনো কস্ট শিটের প্রফিট দিয়ে দিল, ফাইনাল অ্যাকাউন্টের প্রফিট দিয়ে দিল, বলে রিকনসিডার করে দেখা যে কেন হচ্ছে না, এবং তার বিভিন্ন রিজন তোমাদের অ্যাডজাস্টমেন্টে দেওয়া থাকবে, সেগুলো করে করতে হবে। এখন সবথেকে সহজ উপায়, যদি আমি আজকের ক্লাসটা যেহেতু সিএম এর ক্লাস, আমি কস্ট শিটের প্রফিট ধরে চলি, হতে পারে ফাইনাল অ্যাকাউন্ট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রফিট তো চলা যেতে পারে, কিন্তু আমি এই ক্লাসে কস্ট শিটের প্রফিট ধরে চলবো। কস্ট শিটের প্রফিট হতো 1,00,000 আর ফাইনাল অ্যাকাউন্ট প্রফিট 1,07,000। দেখো এখানে একটা এক্সপেন্স ছিল, মেটেরিয়াল ছিল কত, মেটেরিয়াল ছিল সাপোজ 30,000। আচ্ছা, তার আগে যেহেতু আমরা এই নেট প্রফিট ধরে চলেছি, তাহলে এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মেনটেন করেছি, এখানে লিখে দাও যে নেট প্রফিট অ্যাজ পার ইবুক কস্ট শিট, তাই তো? নেট প্রফিট অ্যাজ পার কস্ট শিট কত হবে, 1,00,000 টাকা স্যার, 1,00,000 টাকা নেট প্রফিট অ্যাজ পার কস্ট শিট 1,00,000 টাকা। এখন দেখো এখানে মেটেরিয়াল এক্সপেন্সেসের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে কস্ট শিটেও আমরা রেকর্ড করি 30,000, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসেও রেকর্ড করেছি 30,000, দুটোর ক্ষেত্রে 30,000 রেকর্ড করেছি। তাহলে এখানে আমার প্রয়োজনীয়তা আছে, দুটো এক্সপেন্সেস যেহেতু এক, তাহলে নিশ্চয়ই কোথাও ভুল হয়নি। তাহলে এই ধরনের যেটা এক থাকবে সেটাকে নিয়ে আমাদের মাথায় ঝেঁটে নেওয়ার দরকারই নেই, যেটা এক থাকবে না সেটাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো যে কেন হ্যাক হলো না। তাহলে এটাকে আমরা কোনো রেকর্ডই করবো না, আমি তোমাদের বোঝার জন্য করে দিলাম কি ক্রস করলাম, দরকার নেই কোনো রকম ভাবে, আমি ক্রস করলাম। সাপোজ ওয়েজেস দেওয়া আছে, ওয়েজেসের কত টাকা প্রফিট আছে, না ওয়েজেস দাও 25,000 টাকা আছে, 25,000 টাকা, আর এখানেও 25,000 টাকা রেকর্ড করেছে। তাহলে কি এর কোনো ইম্প্যাক্ট এখানে পড়বে?
না স্যার করবে না, আপনি বলেছিলেন দুটো এক থাকলে কোনো হবে না। তাহলে এক্ষেত্রে এটাও এক এক্সপেন্সেস রেকর্ড করেছে, ওটাও সেই একটি এক্সপেন্সেস রেকর্ড করেছে, তাহলে এটাও হবে না স্যার, এটাও আমরা কেটে দেবো, আমরা নেব না। আমরা নেব কোনটা, যেটা ডিফার করবে। ধরো আবার একটা এক্সপেন্স দিলাম, ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড, ওভারহেড আমরা বলি না এস্টিমেট অনুযায়ী লিখে ফেলি, কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট কি করে অ্যাকচুয়াল লেখে। আমি এস্টিমেট অনুযায়ী এখানে ওভারহেড লিখে 12,000 টাকা, কিন্তু এখানে লেখা ছিল 15,000 টাকা। স্যার ডিফার হচ্ছে না, এখানে দুটো কস্ট শিট যখন তার প্রফিটটা বের করেছে তখন সে লিখেছে কত 12,000 টাকা, কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট যখন তার প্রফিটটা বের করেছে সে লিখেছে কত টাকা 15,000 টাকা। কত টাকা বেশি লিখেছে স্যার 3,000 টাকা সে বেশি লিখেছে। এখন আমাকে বলতে হবে, ভালো করে শোনো কি বলছি, এখানেই মন দিয়ে শুনতে হবে, এখানেই গল্প শেষ, এখানেই শুরু এখানেই শেষ। এই 3,000 টাকা কি আমার, সাপোজ আমি আগে ধরি, এই 12,000 টাকা কি আমার এক্সপেন্সেস, ফ্যাক্টরি এক্সপেন্সেস না? আমাকে মাথায় রাখতে হবে, ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করো যে এক্সপেন্সেস আমি যদি বেশি করে লিখি তাহলে আমার প্রফিটের উপরে ইমপ্যাক্টটা কি পড়বে ভেবেছো? কি অ্যান্সার পেলে? হ্যাঁ স্যার অ্যান্সার পেয়েছি। এক্সপেন্সেস যদি বেশি করে লিখি তাহলে আমার প্রফিট কি হবে, কমে যাবে স্যার, তাহলে আমার প্রফিট কমে যাবে, সিম্পল, সবাই জানে, বাচ্চারাও জানে স্যার। আপনি এটা কি কোশ্চেন করলেন? তাহলে আমি আমার টার্গেট কোথায় আছে স্যার? আমি কস্ট শিটের টার্গেটটা নিয়ে গেছি কোথায়, নেট ফাইনাল অ্যাকাউন্টে। আমি আজকে একটা 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 সারা জীবনের মতো একটা ফর্মুলা মুখস্থ রাখবো যে আমি যে জায়গায় পৌঁছাতে চাই, কার কাছে পৌঁছাতে চাই স্যার, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসের কাছে পৌঁছাতে চাই স্যার, ফাইনাল অ্যাকাউন্টের কাছে পৌঁছাতে চাই। আমি কস্ট শিট স্যার, কস্ট শিট আমি পৌঁছাতে চাই কার কাছে, ফাইনাল অ্যাকাউন্টের কাছে পৌঁছাতে চাই। ওই ফাইনাল অ্যাকাউন্টের কাছে পৌঁছাতে গিয়ে ও যা যা করবে আমি তাই তাই করবো স্যার। কি বললাম? এটা সিম্পল ফর্মুলা স্যার। কস্ট শিট আমি কস্ট শিট আমি যাবো কোথায়, ফাইনাল অ্যাকাউন্টের কাছে। তাহলে ফাইনাল অ্যাকাউন্ট যা যা করবে আমিও স্যার তাই তাই করবো, ফাইনাল অ্যাকাউন্ট যা যা করবে স্যার আমি তাই তাই করবো স্যার। ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে, এইটা মাথায় রাখলে অঙ্ক শেষ। কি বললাম? এই ব্যাপারটা মাথায় রাখলে অঙ্ক শেষ। ফাইনাল অ্যাকাউন্ট যা যা করবে আমি তাই তাই করে আমার প্রফিটটা ঠিক করবো। দেখ দেখ ভালো করে কি বলছি আমি, দেখ 12,000 টাকা ছিল কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস 15,000 টাকা দেখিয়েছে। কত টাকা বেশি দেখিয়েছে স্যার? 3,000 টাকা বেশি। তাহলে 3,000 টাকা প্রফিট থেকে ফাইনাল অ্যাকাউন্টের প্রফিটটাকে বাড়িয়েছে না কমিয়েছে? বাড়িয়ে দিয়েছে স্যার 3,000 টাকা, তা কমিয়ে দিয়েছে স্যার। কি অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে স্যার 3,000 টাকা এক্সেস এক্সপেন্সেস লেখার ফলে ফাইনাল অ্যাকাউন্ট ও ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট তার প্রফিটে কমিয়েছে স্যার। আরে এক্সপেন্সেস যত বেশি রেকর্ড করবো আমরা তাহলে আমার প্রফিট কমবে না বাড়বে? কমবে। এটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট 3,000 টাকা বেশি এক্সপেন্স দেখিয়ে তার প্রফিটটা কমিয়ে দিয়েছে স্যার। আমি কি বলেছিলাম ফাইনাল অ্যাকাউন্ট যা করবে আমিও তাই করবো। তাহলে এখানে কি হবে স্যার? 3,000 টাকা মাইনাস হবে, মানে আমিও আমার প্রফিট থেকে 3,000 টাকা কমিয়ে দেবো স্যার। আমি আবারও বলছি ওই ফাইনাল অ্যাকাউন্ট ওই টার্গেট যা যা করবে আমাকে তাই তাই করতে হবে, আমাকে তাই তাই করতে হবে। তাহলে 12,000 টাকা সরি 15,000 টাকা 3,000 টাকা এক্সেস দেখিয়ে তার প্রফিটটাকে কমিয়েছে, আমিও প্রফিটটাকে কমিয়ে দেবো। আমি লিখবো লেস কি কি কিভাবে লাগাবো না, ফ্যাক্টরি ওভারহেড আন্ডার রেকর্ডেড, ফ্যাক্টরি ওভারহেড আন্ডার রেকর্ডেড কমিয়ে দেবো, ফ্যাক্টরি ওভারহেড আন্ডার রেকর্ডেড, ফ্যাক্টরি ওভারহেড আন্ডার রেকর্ডেড কত টাকা? 3,000 টাকা। তো আবার একটা কোন একটা এক্সপেন্স লেখা আছে, সেটা হচ্ছে যে
অফিস ওভারহেড, অফিস ওভারহেড, অফিস ওভারহেড, অফিস ওভারহেড কত টাকা আছে? সাপোজ অফিস ওভারহেড আছে, ধরে এটা আছে 20,000 টাকা, আর এটা আছে 18,000 টাকা। এই অফিস ওভারহেড কি? এক্সপেন্সেস, এক্সপেন্সেস। এই 20,000 টাকা এস্টিমেটেড করে লিখে দিয়েছিল, কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট অ্যাকচুয়াল হয়েছিল কত? 18,000 টাকা। তাহলে কত হাজার টাকা বেশি বা কম হয়েছিল? স্যার 2,000 টাকা। ভালো করে শুনুন কি বলছিলাম। এই যে 2,000 টাকা, এই 2,000 টাকা, এই 2,000 টাকা কি আমার এক্সপেন্সেস কম করে দেখানো হয়েছে, তাই তো? 18,000 টাকা, এটা 20,000 টাকা, মানে 2,000 টাকা কম করে দেখিয়েছি আমি। তাহলে এক্সপেন্সেস কম করে দেখানোর ফলে আমার ফাইন্যান্সিয়াল প্রফিট বেড়েছে না কমেছে? এক্সপেন্সেস কম করে দেখিয়েছি, এক্সপেন্সেস আমি কম করে দেখিয়েছিলাম। আগে থেকে এক্সপেন্সেস বেশি করে দেখিয়েছি, আমার প্রফিট কমে গেছে। এক্সপেন্সেস কম করে দেখিয়েছি, কম এক্সপেন্সেস দেখিয়েছি আমি, তাহলে আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের প্রফিট বাড়বে না কমবে? স্যার বাড়বে। তাহলে ওর যদি প্রফিট বাড়ে, আমি আমার প্রফিট করব, আমিও বাড়িয়ে দেবো, হ্যাঁ কি না? এক ভালো করে 18,000 টাকা, 20,000 থেকে 18,000 টাকা দেখিয়েছি, মানে 2,000 টাকা কম দেখেছি। কম করে দেখানোর ফলে ফাইনাল অ্যাকাউন্টে প্রফিট বেড়ে আছে না কমে আছে? স্যার সিম্পল এক্সপেন্সেস, স্যার সিম্পল স্যার, এক্সপেন্সেস যদি কম করে দেখানো হয় প্রফিট আমার বাড়াবে, বাড়বে, বাড়তে বাধ্য। তাহলে ফাইনাল অ্যাকাউন্ট তার এক্সপেন্সেস কি করেছে? কম করে দেখিয়ে প্রফিট বাড়িয়েছে। আর আমি ফাইনাল অ্যাকাউন্টের কাছে দিতে চাই, টার্গেটের কাছে দিতে চাই, ও যা করবে তাই করবো, আমিও তাই করি স্যার। আমি তাই করি স্যার। কি করবো? অ্যাড, আর কি করবো? অ্যাড ফ্যাক্টরি ওভার, সরি অফিস এক্সপেন্সেস, অফিস ওভারহেড কি হবে? ওভারহেড, ওভার রেকর্ডেড, ওভার রেকর্ডেড করবো আমি। ওভার রেকর্ডেড কত টাকা? 2,000 টাকা। এছাড়াও আরেকটা এক্সাম্পল নেওয়া যেতে পারে, সাপোজ ধর ডিভিডেন্ড রিসিভ, ডিভিডেন্ড রিসিভড, ডিভিডেন্ড রিসিভড এই ধরনের, এটা কি এক ধরনের ইনকাম, এটা এক ধরনের কি ইনকাম তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার সবাই জানেন ইনকাম। ডিভিডেন্ড রিসিভ, ডিভিডেন্ড রিসিভ করছি আমার ইনকাম। ডিভিডেন্ড রিসিভের কস্টের কোনো জায়গা নেই, কস্টের কোনো জায়গাই নেই, নীল থাকে, নীল, কস্টের কোনো জায়গা নেই। কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে দেওয়া আছে 5,000 টাকা, 5,000 টাকা ডিভিডেন্ড রিসিভ করেছে। এবার বলা আমাকে ইনকাম হলে প্রফিট বাড়বে না কমবে? ইনকাম যদি হয় প্রফিট বাড়বে না কমবে? না, ইনকাম হলে পিএল অ্যাকাউন্টের তোর ক্রেডিট সাইডে আমরা রেকর্ড করি বাই ডিভিডেন্ড রিসিভ করে, সেক্ষেত্রে আমার প্রফিট বাড়িয়ে দেয়। তাহলে ডিভিডেন্ড রিসিভ এর ক্ষেত্রে নিয়েছিল, কোনো রেকর্ডই করেনি, কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ডিভিডেন্ড রিসিভের এন্ট্রি দেখিয়ে তার প্রফিটটাকে বাড়িয়েছে। তাহলে ও যদি বাড়ায়, ও যদি আমার টার্গেট থাকে, তাহলে আমিও আমার প্রফিটটাকে বাড়াবো, তাহলে আমিও বাড়িয়ে দেবো। কি করবো? অ্যাড ডিভিডেন্ড রিসিভ কত টাকা? 5 টাকা। এছাড়া আরো একটা এন্ট্রি নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক কস্ট শিটে রেকর্ড করা হয়েছিল 12,000 টাকা, কিন্তু ফাইনাল অ্যাকাউন্ট রেকর্ড করা হয়েছে 11,000 টাকা। এখন ক্লোজিং স্টকটা কি? ক্লোজিং স্টকটা ইন জেনারেলি ক্লোজিং স্টক কি বলবো, ক্লোজিং স্টক যদি কি বলবো কম দেখানো হয় তাহলে প্রফিটকে কমায়। ভালো করে ক্লোজিং স্টক আমরা ট্রেডিং অ্যাকাউন্টে কি করি? ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে দেখি বাই সেল বাই ক্লোজিং স্টক, আর কস্ট শিটে আমরা ক্লোজিং স্টককে লেস করি, কস্ট শিটকে আমরা ক্লোজিং স্টককে লেস করি। মানে ক্লোজিং স্টককে আমরা অ্যাকচুয়ালি ইনকাম হিসাবে ট্রিট করতে পারি, ক্লোজিং স্টককে আমরা অ্যাকচুয়ালি ইনকাম হিসাবে ট্রিট করতে পারি। সিম্পল বুঝতে বোঝার জন্য যে ক্লোজিং স্টক যদি ইনকাম হিসাবে ট্রিট করি, তাহলে আমি কত হাজার টাকার ইনকাম কম দেখিয়েছি,
স্যার 1,000 টাকা ইনকাম কম দেখেছি। এই 1,000 টাকা ইনকাম আমি যদি কম দেখাই তাহলে কি হবে আমার স্যার? প্রফিটটা স্যার তো কমে যাচ্ছে, প্রফিটটা স্যার কমবে। ইনকাম যদি কম করে দেখায় তাহলে প্রফিটটা আমার কি হবে? কমবে। ক্লোজিং স্টককে তো আমি ইনকাম হিসেবে ধরতে পারি, যে নেচার ইনকাম নেচার। ক্লোজিং স্টক যদি কম করে দেখাই আমি, তাহলে আমার প্রফিটটা কি করেছি? কমিয়েছি। তাহলে আমি এখানে কি করবো? ওর মতো হতে চাই, ওর মতো টার্গেট প্রফিটের মতো, ওর মতো আমার জন্য কি করবো? ক্লোজিং স্টকটাকে আমি লেস ক্লোজিং স্টক ওভার ভ্যালু, লেস ক্লোজিং স্টক ওভার ভ্যালু। কত টাকা? 1,000 টাকা। এছাড়া আমি আরেকটা এক্সাম্পল নিয়ে নিতে পারি অঙ্কটা কমপ্লিট করার জন্য। নোশনাল এক্সপেন্সেস কি? নোশনাল এক্সপেন্সেস অনেক সময় আমার নিজস্ব খরচগুলোকে কস্টে দেখিয়ে দিই। যেমন কিছু রেন্ট পেড করেছি বা নিজস্ব পার্টিকুলার ব্যক্তিগত খরচকে আমি নোশনাল এক্সপেন্সেস বলে দেখা যাবে। যেখানে কস্টলি হয় নোশনাল এক্সপেন্সেসের কোনো এটা এস্টিমেটেড এক্সপেন্সেস বলা হয় আমাদের। এস্টিমেটেড এক্সপেন্সেস, এই এস্টিমেটেড এক্সপেন্সেস আমরা কস্টে দেখাই মাঝে মধ্যে। তো এস্টিমেটেড এক্সপেন্স কস্টে এর মধ্যে দেখাই, ফাইনাল অ্যাকাউন্টে বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে দেখাতে পারি না। তখন ন্যাশনাল এক্সপেন্স 4,000 ছিল এখানে, আর এখানে ছিল নিড। তার মানে এক্সপেন্সেস আমি দেখাইনি। এক্সপেন্সেস না দেখার জন্য প্রফিটটাকে আমি কি করেছি? প্রফিটটাকে আমি বাড়িয়েছি। এক্সপেন্সেস আমি 4,000 টাকা, এখানে প্রফিটটা নেই মানে এক্সপেন্সেস আমি দেখাইনি। তো এই ধরনের এক্সপেন্সেস না দেখানোর পরে প্রফিটটা আমি কি করেছি? বাড়িয়েছি। তাহলে আমি এখানে কি করবো? 4,000 টাকা বাড়াবো, তাই না? 4,000 টাকা বাড়াবো। তাহলে আমি এখানে 4,000 টাকা বাড়িয়ে দেবো। অ্যাড notional expenses not recorded, now record কত টাকা? 4,000 টাকা। তাহলে আমি এখন হিসাব করে দেখব যে আমার অ্যান্সারটা কত টাকা হওয়া উচিত ছিল। 1,07,000 টাকা অ্যান্সার হওয়া উচিত ছিল। আমি হিসাব করে দেখবো কত টাকা হচ্ছে আমার। তাহলে এখানে হিসাবে 10 17 11, 1,11,000। আর এটা কত হচ্ছে? এটা হচ্ছে কত? 4,000, তাই তো? হিসাব করলে কত হচ্ছে? 4,000। এই 4,000 টাকা এখান থেকে মাইনাস যদি করে দিই আমি, তাই তো? অ্যাডজাস্ট করছি আমি। 4,000 টাকা মাইনাস হয়ে গেল 1,07,000। মিললো? হ্যাঁ স্যার মিলছে। তাই লিখবো প্রফিট অ্যাজ পার, এটা কি ছিল? প্রফিট অ্যাজ পার ফাইনাল অ্যাকাউন্ট। নেট প্রফিট as per final account access close। তাহলে আমি বারবার করে বলছি, এই অঙ্কের একটাই মূল মন্ত্র। এই মূল মন্ত্র দিয়ে বা বিশ্ব ব্রহ্মাণ্ড এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট রিকনসিলিয়েশনটা তৈরি করা যেতে পারে। একটাই মূল মন্ত্র, যে আমি প্রথমে দেখব যে আমি কোথা থেকে কোথায় যাব। এই অঙ্কটার ক্ষেত্রে কস্ট শীটের প্রফিট থেকে আমি নেট প্রফিট বা ফাইন্যান্সিয়াল প্রফিটে যাব। সেই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের প্রফিট যা যা করবে আমি তাই করব। ও প্রফিট বাড়ালে আমি বাড়াবো, ও প্রফিট কমালে আমি প্রফিট কমাবো। এই যদি মাথায় থাকে তাহলে অঙ্ক কিন্তু ইজিলি সলভ করে যাবে। আজকের মতন সবাইকে টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ক্লাসে আবার দেখা হবে, আমি নতুন আর একটা টপিক নিয়ে আসবো। চলো বাই স্টুডেন্ট, ভালো থাকো সবাই।